হ্যালো স্টুডেন্টস, আজকে আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি তোমাদের জন্য। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। ক্লাস 10 এর একদম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে অনেক বেশি মার্কস থাকে এবং এই কনসেপ্টটা অনেক জরুরি। তার জন্য তোমরা রেডি হয়ে যাও খাতা কলম নিয়ে, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। নতুন কনসেপ্ট, নতুন চ্যাপ্টার এবং নতুন অঙ্কগুলো প্র্যাকটিস করবো বোর্ডের জন্য, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কনসেপ্ট একদম দুর্দান্তভাবে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখানেই আজকে বোঝা শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটাকে। তোমরা একদম ভিডিওটিকে লাস্ট অবধি দেখো, আমার সাথে জুড়ে থাকো। ঠিক আছে, দেখো পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস। লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো। লিনিয়ার ইকুয়েশন কাকে বলে তবুও আমরা একবার দেখে নেব লিনিয়ার ইকুয়েশন কি, কিভাবে লিনিয়ার ইকুয়েশন দেখতে হয়। ঠিক আছে, তো শুরু করা যাক। ঠিক আছে, দেখো কি an equation that is in the form of this, একটা ইকুয়েশন যাকে এইভাবে দেখতে হয়, যেখানে এ বি এবং সি কি রিয়েল নাম্বারস, এ বি এবং সি কি রিয়েল নাম্বারস এবং এ এন্ড বি বোথ আর নন জিরো। এই এ আর বি দুটোটা একই সাথে জিরো হতে পারবে না, দে শুড নট বি জিরো। ঠিক আছে, তখন এইভাবে দেখা যায় একটা ইকুয়েশনকে আমরা কি বলি, একটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। ঠিক আছে, তো the condition that both a and b are not zero is expressed as this। দেখো এ আর বি যে জিরো হয় না, তাকে আমরা অনেক সময় এইভাবে এক্সপ্রেস করে থাকি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ নট ইকুয়ালস টু জিরো। বুঝতে পেরেছো? তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চন যদি আসে এইভাবে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটাকে লিনিয়ার ইকুয়েশন বলবো কোন সময়? কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান নট বি জিরো। ঠিক আছে, অথবা এ এন্ড বি সাইমালটেনিয়াসলি জিরো হতে পারবে না, একই সঙ্গে এ এবং বি কি হতে পারবে না, জিরো হতে পারবে না। বুঝতে পেরেছো? ক্লাস 9-এর একদম বেসিক কনসেপ্ট। ঠিক আছে, দেখো এবার আমাদের এই ক্লাস 10-এ কি আছে? ক্লাস 10-এ আছে যে এইভাবে থাকা দুটো লিনিয়ার ইকুয়েশনকে সলভ করলে কি হয়। দ্যাট ইজ, দুটো লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, তাদেরকে সলভ করলে কি হয়। তো দ্য জেনারেল ফর্ম অফ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস কি, দুটো ভেরিয়েবল দিয়ে বানানো লিনিয়ার ইকুয়েশনকে দেখতে কিভাবে হয়? দেখতে এভাবে হয়, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। যদি এরকম দুটো লিনিয়ার ইকুয়েশন থাকে তোমার কাছে, ধরে নাও এটা a1 b1 c1, আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এভাবে দুটো যদি লিনিয়ার ইকুয়েশন থাকে, তখন আমরা বলি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস। কি বলি? পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। বুঝতে পেরেছো? নোট ডাউন করতে থাকো। পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন কোন সময় বলি? যখন এভাবে দুটো লিনিয়ার ইকুয়েশন থাকে, তখন তাদের বলি আমরা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। তো আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে এই লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করা। ঠিক আছে, তো সলভ দিস লিনিয়ার ইকুয়েশনস, সলভ করে বলা যে এখানে কতগুলো সমাধান থাকবে, আদৌ কি সমাধান থাকবে কি থাকবে না, এগুলো চেক করা। তো আমরা বিভিন্নভাবে চেক করতে পারি, গ্রাফিক্যাল মেথড দিয়ে চেক করতে পারি, তাছাড়া কোএফিসিয়েন্ট গুলোকে তুলনা করে আমরা চেক করতে পারি, যেগুলো পরপর আমরা দেখতে থাকবো। ঠিক আছে, ভিডিওটি লাস্ট অবধি দেখো, তোমরা তোমাদের সম্পূর্ণ সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সাথে আমরা কোয়েকশনও প্র্যাকটিস করব, তাই দেখতে থাকো ভিডিওটি। এটা কি? এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের দুটো লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। কি বলে একে? পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস। ঠিক আছে, ইকুয়েশনস আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, তোমরা বুঝতে পেরেছো, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস। এবার একটা মেথড হচ্ছে গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড দিয়ে আমরা বলতে পারি, মানে এই লিনিয়ার ইকুয়েশনস গুলোর গ্রাফ যদি আমরা ড্র করি, দেখো ক্লাস 8, 9, 7 এ তোমরা গ্রাফ ড্র করেছো। তো লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ ড্র করলে কি হয়? একটা লাইন পাওয়া যায়। ঠিক আছে, কি হয়? একটা লাইন পাওয়া যায়। কি পাওয়া যায়? একটা লাইন পাওয়া যায়। এভাবে একটা লাইন পেতে পারো তোমরা, এভাবে পেতে পারো, এভাবে পেতে পারো, এভাবে পেতে পারো, বিভিন্ন ধরনের লাইন পেয়ে থাকি আমরা। ঠিক আছে, তো দুটো যদি লিনিয়ার ইকুয়েশন থাকে, তাহলে দুটো লাইন পাবো। এবার এই লাইনগুলো যদি ইন্টারসেক্ট করে, বা লাইনগুলো যদি একটা আরেকটার উপর পড়ে যায়, অথবা লাইনগুলো যদি প্যারালাল থাকে, তখন কি হয়? তখন আমরা লিনিয়ার ইকুয়েশনগুলোর সমাধান থাকে কিনা আমরা বুঝবো। ঠিক আছে, তো দেখি কিভাবে আমরা এটা চেক করব। দেখো, যদি তুমি লিনিয়ার ইকুয়েশন দুটোর গ্রাফ ড্র করার পর দেখো যে লিনিয়ার ইকুয়েশন দুটির গ্রাফ একটা আরেকটাকে ইন্টারসেক্ট করেছে কোনো একটা বিন্দুতে, একটি মাত্র বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, দে ইন্টারসেক্টেড এট পয়েন্ট। ঠিক আছে, একটা পার্টিকুলার বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, তখন আমরা বলবো কি, এই লিনিয়ার ইকুয়েশনের একটি মাত্র সমাধান আছে, দ্যাট ইজ দিস লিনিয়ার ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশনস। কি আছে? যদি এভাবে একটি মাত্র পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে আমরা বলবো কি, ওয়ান সলিউশন, দ্যাট ইজ ইউনিক সলিউশন বলতে পারো। কি? ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন যদি একটি মাত্র বিন্দুতে ইন্টারসেক্ট করে। কিন্তু আমরা এভাবে গ্রাফ ড্র করার পর যদি দেখতে পাই যে লিনিয়ার ইকুয়েশন দুটোর গ্রাফ কি করেছে, একটা আরেকটার উপর পড়ে গেছে, কোইন্সিডেন্ট বা কোইনসাইড হয়েছে, তো এটা একটা গ্রাফ, তার সাথে আরেকটা লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ এটা হয়ে গেল।
তখন আমরা বলবো কি মেনি সলিউশন আছে। কি আছে? মেনি সলিউশন আছে। কার মেনি সলিউশন আছে বলো তো? এই লিনিয়ার ইকুয়েশন গুলোর মেনি সলিউশন আছে। যে দুটো লিনিয়ার ইকুয়েশন থাকবে তোমার কাছে, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে, এটা আর ধরে নাও এটা, ঠিক আছে, b2y + c2 = 0। এই যে দুটো লিনিয়ার ইকুয়েশন আছে তাদের সলিউশন কি থাকবে? মেনি থাকবে। কোন সময়? যখন একটা আরেকটার উপর কোইনসাইড করবে বা ইনসিডেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো গ্রাফ থেকে আমরা বলতে পারবো যে লিনিয়ার ইকুয়েশনের সলিউশন কতগুলো থাকবে, কতগুলো না। যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে একটি মাত্র সলিউশন থাকবে, যদি একটা আরেকটার সাথে কোইনসাইড করে বা ইনসিডেন্ট হয়ে যায় তো অসংখ্য সমাধান থাকবে। এবার কোয়েশ্চন এলো যে কখন সমাধান থাকবে না। এই ক্ষেত্রে কি হয়? ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকে। যখন একটা বিন্দুতে ইন্টারসেক্ট করে তখন ইউনিক সলিউশন থাকে বা একটি সলিউশন থাকে। আর যখন লিনিয়ার ইকুয়েশন দুটোর গ্রাফ দেখতে এইভাবে হয়, একটার সাথে আরেকটা প্যারালাল হয়ে যায়, প্যারালাল এভাবে ধরো হয়ে গেল, তখন আমরা বলবো কি যে এই লিনিয়ার ইকুয়েশনের কোনো সলিউশন নেই। কি নেই? সলিউশন নেই। তো গ্রাফ দেখে একটা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ দেখে তোমরা বলতে পারবে যে তার মধ্যে কতগুলো সলিউশন আছে, সলিউশন আদৌ আছে কিনা, ঠিক আছে। এবার নেক্সট কনসেপ্ট আমরা দেখব, ঠিক আছে। এখান থেকে তোমাদের একটু আইডিয়া আমি আবার বলে দিই। আমি যা বললাম কি যে তোমাদের যদি লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে তুমি এগুলো গ্রাফ ড্র করবে। গ্রাফ ড্র করে যদি এভাবে কিছু দেখো যে কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে তাহলে এটা হচ্ছে তার সলিউশন। যদি এভাবে প্যারালাল থাকে তাহলে কোনো সলিউশন নেই। যদি একটার সাথে আরেকটা এভাবে পরিপাতিত হয়ে যায়, দ্যাট ইজ কোইন্সিডেন্ট হয়ে যায়, কোইনসাইড করে, ঠিক আছে, তাহলে আমরা বলবো কি তার মধ্যে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। মানে এই পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনে কতগুলো সলিউশন আছে? ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। বুঝতে পেরেছো? আবার ঝটপট হয়ে যাক। যদি দুটো লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ এভাবে ইন্টারসেক্ট করে তাহলে একটা মাত্র সলিউশন থাকবে, ঠিক আছে। সিঙ্গেল পয়েন্টে কি থাকে? একটা মাত্র সলিউশন থাকে, ওয়ান সলিউশন থাকে। যদি এভাবে প্যারালাল হয় তাহলে নো সলিউশন। এটা হচ্ছে ওয়ান সলিউশন, এটা হচ্ছে নো সলিউশন, এটা হচ্ছে মেনি সলিউশনস, ঠিক আছে। মেনি সলিউশন কোন সময় হয়? যখন একটার সাথে একটা কোইনসাইড করে বা আমরা বলি বাংলাতে উপরিপাতিত হয়ে যায়, ঠিক আছে। এবার গ্রাফ ড্র করলেই তোমরা বুঝতে পারবে। দেখো আবার এখানে বলা আছে কি এই কনসেপ্টটা একদম ইম্পর্টেন্ট, একদম গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এটা একদম তোমাদের মাথায় থাকতে হবে, খাতাতে নোট করতে থাকো। কি বলেছে? এ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস হ্যাজ নো সলিউশন ইজ কল্ড ইনকনসিস্টেন্ট। যে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের কোনো সলিউশন নেই তাকে আমরা কি বলি? ইনকনসিস্টেন্ট বলি। যে লিনিয়ার ইকুয়েশনস গুলির কোনো সলিউশন থাকে না তারা ইনকনসিস্টেন্ট হয়। দ্যাট ইজ যাদের গ্রাফটা এভাবে প্যারালাল হয় অথবা এভাবে প্যারালাল মানে প্যারালাল হয়, তাদের গ্রাফগুলো দেখতে প্যারালাল, তাদের মধ্যে কোনো সলিউশন থাকে না এবং তারা কি হয়? ইনকনসিস্টেন্ট হয়। বুঝতে পেরেছো? যে লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ দেখতে প্যারালাল তারা ইনকনসিস্টেন্ট, আর তার মানে কি তাদের কোনো সলিউশন নেই। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে? এ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস দ্যাট হ্যাজ ওয়ান সলিউশন ইজ কল্ড কনসিস্টেন্ট। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। যে লিনিয়ার ইকুয়েশনগুলির সলিউশন থাকে তাদেরকে বলি আমরা কনসিস্টেন্ট। কি বলি? কনসিস্টেন্ট। কনসিস্টেন্সি ইনকনসিস্টেন্সি একটা ম্যাটার আছে তোমাদের কোয়েকশন বলে। তার মানে কি যদি একটা লিনিয়ার পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ এভাবে থাকে তার মানে কি যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তার মানে তারা কি? কনসিস্টেন্ট। দ্যাট ইজ তাদের একটা মাত্র সমাধান আছে বা একটা সলিউশন আছে। এবার কি বলেছে দেখো, যদি হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন যদি থাকে তাহলে আমরা বলি এই লিনিয়ার ইকুয়েশনগুলি ডিপেন্ডেন্ট। কি? একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। যদি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের কি থাকে? অসংখ্য সমাধান থাকে, ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকে, তখন আমরা বলি তারা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। এন্ড অলসো দে আর কনসিস্টেন্ট। কি? কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট কোন সময় হয়? সলিউশন থাকলেই কনসিস্টেন্ট হয়, সেটা একটাই থাক অথবা অসংখ্য থাক, ইনফাইনাইটলি মেনি থাক অথবা একটি মাত্রই থাক না কেন, কিভাবে কনসিস্টেন্ট হবে? বুঝতে পেরেছো? কিন্তু আরেকটা কথা কি, যখন ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে তখন লিনিয়ার ইকুয়েশনগুলি কি হবে? তারা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো একটা লিনিয়ার ইকুয়েশন আছে x, কি লিনিয়ার ইকুয়েশন ধরে নাও এবার হচ্ছে x + y = 5। আরেকটা লিনিয়ার ইকুয়েশন আছে ধরে নাও 2x + 2y = 10। তো এই যে দুটো লিনিয়ার ইকুয়েশন আছে না তাদের ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে এবং তারা কি ডিপেন্ডেন্ট। দেখো না, এটাকে যদি আমি 2 দিয়ে ইনটু করি তাহলে আমি নিচেরটা পেয়ে যাই, ঠিক আছে না? এটাকে 2 দিয়ে ইনটু করলে নিচেরটা পেয়ে যাব না? এই ইকুয়েশনটাকে 2 দিয়ে ইনটু করলেই নিচের ইকুয়েশনটা পেয়ে যাব। তার মানে কি এরা ডিপেন্ডেন্ট, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট? একটা স্কেলার দিয়ে বা একটা নাম্বার দিয়ে, একটা রিয়েল নাম্বার দিয়ে যদি কোনো একটা ইকুয়েশনকে আমরা ইনটু করে দিই বা ডিভাইড করে দিই আমরা অন্য ইকুয়েশন পেয়ে যাই, ঠিক আছে।
বা তুমি এটাকে 2 দিয়ে ডিভাইড করলে তুমি উপরের ইকুয়েশনটা পেয়ে যাবে। তো এটা কি, এটা ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট ইকুয়েশনগুলোর সলিউশন কতগুলো থাকে, ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকে, এবং তাদের গ্রাফ কি হয়, কোইনসাইড করে, একজনের সাথে আরেকজন কোইনসাইড করে বা কোইনসিডেন্ট হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট, কনসিস্টেন্সির, ইনকনসিস্টেন্সির, ডিপেন্ডেন্সির। ঠিক আছে, এই কনসেপ্টগুলো কাজে লাগবে, একদম মাথায় রাখবে। দেখো এবার কোয়েকশন প্র্যাকটিস দিই। কি লেখা আছে, দ্য নাম্বার অফ সলিউশন অফ ইকুয়েশনস এত অ্যান্ড এত। তো দুটো কোয়েকশন আছে আমাদের কাছে, আমরা এটাকে গ্রাফিক্যাল মেথডে সলভ করতে পারবো। দ্যাট ইজ এই দুটো ইকুয়েশনের গ্রাফ ড্র করে আমরা সলভ করতে পারবো। এবার গ্রাফ ড্র করে সলভ করে এটা ক্লাস 9 এর বিষয়, বা তোমাদের কাছেও আছে, গ্রাফ ড্র করবে তারপর সলভ করবে। কিন্তু আমি তোমাদের আরো কিছু জিনিস শিখিয়ে দেবো যেগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের ক্লাস 10 এর জন্য, সেটা একবার দেখতে থাকো কিভাবে করতে হয়। তো একটু আমরা রিভাইন্ড করি, ব্যাকে যাই। ঠিক আছে, এটাকে দেখো না এখন, ঠিক আছে, এটাকে স্কিপ করো। আমার এখানে দেখো, বোর্ডে দেখো আমি কি করছি, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন। তার সাথে আমরা নিয়ে নিই আরেকটা ইকুয়েশন, কি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন নেবো। তো তার মানে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুটো ইকুয়েশনের সলিউশন থাকবে কিনা আমরা তা নরমালি চেক করে বের করতে পারি। ঠিক আছে, কিভাবে বের করতে পারি, নরমালি চেক করে। কিভাবে, আমরা x এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে না, x এর কোএফিসিয়েন্ট এখানে কি a1, এখানে কি a2, এদের রেশিও বের করতে পারি a1 বাই a2। ঠিক একইভাবে আমরা y এর কোএফিসিয়েন্টের রেশিও বের করতে পারি b1 বাই b2, এবং কনস্ট্যান্ট টার্ম কি c1 এবং c2, এই দুটোর রেশিও বের করতে পারি। যদি দেখা যায় এক নম্বর কন্ডিশন যে a1 বাই a2 এর সাথে এই যে রেশিওর সাথে b1 বাই b2 সমান নয়, তখন আমরা বলবো ইউনিক সলিউশন আছে বা ওয়ান সলিউশন আছে। কি আছে, ইউনিক সলিউশন অর ওয়ান সলিউশন। তখন কি হবে বলতো, গ্রাফগুলো কি হবে, ইন্টারসেক্টিং হবে, একটা বিন্দুতে ইন্টারসেক্ট করবে, দ্যাট ইজ কনসিস্টেন্ট হবে। কনসিস্টেন্ট, বুঝতে পেরেছো, কনসিস্টেন্সি। যদি একটা সলিউশন থাকে তাহলে কনসিস্টেন্ট হবে, এবং একটা সলিউশন থাকার কন্ডিশনটা কি, এই যে a1 এবং a2 এর রেশিও, মানে x এর কোএফিসিয়েন্টগুলোর রেশিও এবং y এর কোএফিসিয়েন্টগুলোর রেশিও কি হয়, সমান নয়। তখন আমরা কি বলি, তারা কনসিস্টেন্ট এবং একটা মাত্র সলিউশন থাকে। সেকেন্ড হচ্ছে a1 বাই a2 ইকুয়ালস টু যদি b1 বাই b2 ইকুয়ালস টু যদি c1 বাই c2 হয়, মানে সবগুলো সমান, এই রেশিওর সাথে এই রেশিও সবগুলো যদি সমান হয়, তখন আমরা বলি ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। কি আছে, ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, এবং তাদের গ্রাফ কি হয়, প্যারালাল না হয়ে একটা আরেকটার কোইন্সিডেন্ট হয় বা একটা আরেকটার উপর পড়ে যায়। তো আমরা বলি কি, ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, ইনফাইনাইটলি মেনি সলিউশনস। আর গ্রাফগুলো কি হয়, একটা আরেকটার কোইন্সিডেন্ট হয় এবং কনসিস্টেন্ট হয়, কারণ সলিউশন আছে মানেই কনসিস্টেন্ট। ঠিক আছে, থার্ড, এটা ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। এখানে কি, একটা সলিউশন থাকার কন্ডিশন কি a1 বাই a2 ইজ নট ইকুয়ালস টু b1 বাই b2। ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকার কন্ডিশন কি a1 বাই a2 ইজ ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2। এবং কোনো সমাধান থাকবে না, দ্যাট ইজ নো সলিউশন। ফর নো সলিউশন কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 হবেই, কিন্তু এই যে কনস্ট্যান্ট টার্মের যে রেশিওগুলো এগুলো সমান হবে না। যদি এভাবে হয় তখন কি, নো সলিউশন। কি হবে, নো সলিউশন, দ্যাট ইজ ইনকনসিস্টেন্ট হবে। কি হবে, ইনকনসিস্টেন্ট। এবং এদের গ্রাফ কি হবে, প্যারালাল হবে। এদের গ্রাফ কি হবে, প্যারালাল হবে। এটা তো প্যারালাল হয়নি, প্যারালাল হবে। ঠিক আছে, এদের গ্রাফ প্যারালাল হবে, একজনের সাথে আরেকজন প্যারালাল হবে। প্যারালাল হওয়ার কন্ডিশন কি, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 বাট নট ইকুয়ালস টু c1 বাই c2। এটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করে আমরা ডাইরেক্ট বলতে পারবো যে একটা ইকুয়েশনের মধ্যে বা একটা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের মধ্যে সলিউশন কতগুলো থাকবে, আদৌ কি থাকবে কি থাকবে না, কনসিস্টেন্ট হবে কি হবে না, ঠিক আছে, ডিপেন্ডেন্ট হবে কি হবে না। ডিপেন্ডেন্ট কোন সময় হবে, যখন এই সবগুলো রেশিও সমান হয়ে যাবে, তখন এরা ডিপেন্ডেন্ট হবে, কনসিস্টেন্ট হবে। কিন্তু ইনকনসিস্টেন্ট কোন সময় হয়, যখন a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 বাট নট ইকুয়ালস টু কি c1 বাই c2। যখন এই কনস্ট্যান্ট টার্মটা সমান না হয়, এই কনস্ট্যান্ট টার্মের রেশিওটি বাকি দুটোর সাথে যদি সমান না হয়, তখন আমরা বলি কি, তারা ইনকনসিস্টেন্ট, দ্যাট ইজ দে ডোন্ট হ্যাভ এনি সলিউশন। ঠিক আছে, তো এই কনসেপ্টটা ক্লিয়ার। কিভাবে একটা সলিউশন আমরা চেক করব, যদি a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2 হয়, তাহলে অসংখ্য সমাধান থাকবে, দ্যাট ইজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। আর যদি a1 বাই a2 ইজ নট ইকুয়ালস টু b1 বাই b2 হয়, তাহলে একটি মাত্র সলিউশন থাকবে এবং কনসিস্টেন্ট হবে, এবং গ্রাফগুলো ইন্টারসেক্টিং গ্রাফ হবে। ঠিক আছে, এই কথাগুলো একদম মাথায় রাখার চেষ্টা করো, একদম ঝটপট আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করার চেষ্টা করছি।
তো বুঝতে পেরেছো? এবার এই কোয়েশ্চেনগুলো আমরা দেখি। কি বলেছিলাম যে গ্রাফ ড্র করে তুমি তো করতে পারবে, তো আমরা গ্রাফ ড্র করে না ড্র করে আমরা এটা করতে পারবো কিভাবে, ওই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে, আমাদের ওই কোফিশিয়েন্টের আর কনস্ট্যান্টের যে রেশিওগুলো আছে এগুলোকে কাজে লাগিয়ে। কি দিয়েছে, দ্য নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশনস এত এন্ড এত ইজ, এই দুটো ইকুয়েশনের সলিউশনগুলো কত, মানে কতগুলো সলিউশন আছে, এগুলো কত আছে দেখবো কিভাবে। দেখো ইকুয়েশন কি দিয়েছে, 3x মাইনাস 5y প্লাস 4 ইকুয়ালস টু 0, আর এটা কি দিয়েছে 9x মাইনাস, না 9x ইকুয়ালস টু 15, y মাইনাস 12 ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু 0, মাইনাস 12 দিয়ে দিয়েছে। এবার এটাকে সাজিয়ে লিখে নিই, 9x মাইনাস 15y প্লাস 12 ইকুয়ালস টু 0। এবার এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমরা a1 এর ভ্যালু কি পাবো বলতো, 3 পাবো। a2 এর ভ্যালু কি পাবো বলতো, a2 এর ভ্যালু হচ্ছে এটার কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে 9। b1 এর ভ্যালু কি হবে বলতো, b1 এর ভ্যালু হচ্ছে y এর কোএফিসিয়েন্ট -5, b2 এর ভ্যালু কি বলতো -15, c1 কি, c1 হচ্ছে +4, c2 হচ্ছে -12, ঠিক আছে, মাইনাস না +12, ঠিক আছে, মাইনাস না +12। এবার a1 বাই a2 বের করি আমরা, a1 বাই a2 কি 3/9, 3/9 মানে 1/3, ঠিক আছে। তারপর b1 বাই b2 বের করি আমরা, b1 বাই b2 কি হচ্ছে 5 -5 বাই -15, এই মাইনাস মাইনাসে ক্যান্সেল, 1/3 আসবে, এটাও 1/3 আসবে। তারপর c1 বাই c2 বের করি আমরা, c1 বাই c2 কি 4/12, দ্যাট ইজ 1/3, এটাও আসবে। তার মানে আমরা কি দেখতে পেলাম, আমরা পেলাম যে a1 বাই a2 ইকুয়ালস টু কি b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2, সবগুলো রেশিও সমান। তার মানে এই যে লিনিয়ার ইকুয়েশনসগুলি আছে, মানে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন আছে, তাদের মধ্যে কতগুলো সমাধান আছে, ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, এবং তারা ডিপেন্ডেন্ট। তারা কি ডিপেন্ডেন্ট, কি কতগুলো সলিউশন আছে বলতো, ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, ইনফাইনাইটলি মেনি সলিউশনস, এবং তারা কি ডিপেন্ডেন্ট। এবার নেক্সট কোয়েশ্চনটা কি, নেক্সট কোয়েশ্চনটা দেখো, নেক্সট কোয়েশ্চনটা খুবই ইম্পর্টেন্ট বলতে কনসেপ্ট বোঝার জন্য, সবগুলো কনসেপ্টুয়াল, কনসেপ্টের উপর বেস করে আমরা কোয়েশ্চনগুলো সলভ করতে পারবো। কি বলেছে, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনের কতগুলো সলিউশন আছে, তো আমরা এই ইকুয়েশনগুলো থেকে কোএফিসিয়েন্ট এবং কনস্ট্যান্টের রেশিও বের করে নেব, ঠিক আছে। আর আছে 2x মাইনাস y ইকুয়ালস টু 5। এখানে বলতো a1 কত, a1 হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, এখানে কিছু নেই মানে 1 আছে। b1 কি, b1 হচ্ছে 4, এবং c1 তুমি বলতে পারো কি, দুটোটা কিন্তু দেখো এখানে কনস্ট্যান্টটা ইকুয়াল টু ওইদিকে আছে, এখানে কনস্ট্যান্টটা ইকুয়াল টু ওইদিকে আছে, তাহলে তুমি c1 ডাইরেক্ট নিতে পারো 7। ঠিক একইভাবে এখান থেকে a2 এর ভ্যালু বের করতে পারবে, a2 এর ভ্যালু এটা থেকে বেরোবে 2, b2 এর ভ্যালু বেরোবে -1, c2 এর ভ্যালু বেরোবে 5। এবার দেখো a1 বাই a2 কি হয়, a1 বাই a2 হচ্ছে 1/2, আর b1 বাই b2 কি হয়, b1 বাই b2 হচ্ছে 4/-1। তার মানে a1 বাই a2 ইজ নট ইকুয়ালস টু b1 বাই b2, মানে a1 বাই a2 এর সাথে b1 বাই b2, মানে a1 এবং a2 এর যে রেশিও আছে তার সাথে b1 আর b2 রেশিও সমান নেই। কেন নেই, এখানে হাফ, এটা হচ্ছে -4, এটা a1 বাই a2 হচ্ছে হাফ, আর b1 বাই b2 কি -4, তার মানে সমান নয়। সমান নয় তার মানে কি, তার মানে ওয়ান সলিউশন আছে, একটা মাত্র সলিউশন আছে, কি আছে, একটা মাত্র সলিউশন আছে, এবং তারা কনসিস্টেন্ট, কি কনসিস্টেন্ট। এটা আমি এডিশনাল ইনফরমেশন দিচ্ছি তোমাদের, যখন একটি সলিউশন থাকে তখন তারা কনসিস্টেন্ট হয়, এবং তারা গ্রাফ কি হয়, ইন্টারসেক্টিং গ্রাফ হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, এগুলো দেখো, এগুলো বেশি না, আমি একটা দুটো করে দেবো, তোমরা বাকিগুলো করবে বাড়িতে। কি দিয়েছে, the pair of equations has infinitely many solutions, then the value of k will be, এই দুটো লিনিয়ার ইকুয়েশনের কি ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, এটা এবং এটার ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, তাহলে কে এর ভ্যালু কি হবে বা কি কি হতে পারে। তো যেহেতু ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, তার মানে কি a1 বাই a2 ইকুয়ালস টু কি বলতো b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2 হয়। তো এবার কম্পেয়ার করে আমাদের a1 এবং a2 এর ভ্যালু বের করতে হবে। এখানে x এর কোএফিসিয়েন্ট কি k-1, তারপর এখানে x এর কোএফিসিয়েন্ট কি k+1 ইকুয়ালস টু b1 হচ্ছে y এর কোএফিসিয়েন্ট, এখানে y এর কোএফিসিয়েন্ট 3, তো এটা হবে 3, এখানে y এর কোএফিসিয়েন্ট কি 6, তাহলে 6 ইকুয়ালস টু c1 বাই c2, c1 হচ্ছে 7, তাহলে 7, আর c2 হচ্ছে 5k-1, 5k-1। এবার আমরা চাইলে এই দুটোকে কাজে লাগিয়ে কে এর ভ্যালু বের করতে পারি, এই দুটোকে কাজে লাগিয়ে কে এর ভ্যালু বের করতে পারি, এবং এই দুটোকে কাজে লাগিয়ে কে এর ভ্যালু বের করতে পারি। আমরা প্রতি ক্ষেত্রেই বের করব, বের করে দেবো কি কে এর ভ্যালু কখন সমান আসছে বা কোনো চেঞ্জেস আসছে কিনা কে এর ভ্যালুতে।
তো প্রথমে আমরা এই দুটো ফ্র্যাকশনকে কাজে লাগাই। দেখো এটার সাথে এটা সমান, তার সাথে এটা সমান, তার মানে কি এই দুটো সমান, তার মানে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইকুয়ালস টু 3/6 মানে 1/2। এবার 2 দিয়ে এটাকে ইন্টু করে দিই, 2k মাইনাস 2 ইকুয়ালস টু কে প্লাস 1। এবার এখান থেকে কে এর ভ্যালু বের করবো আমরা কিভাবে, 2k এই প্লাস কেটা এদিকে চলে আসবে, মাইনাস কে এই মাইনাস 2টা এদিকে চলে যাবে, এটা হবে 1 + 2। তার মানে এখান থেকে তোমার কে এর ভ্যালু কি চলে আসবে বলো তো, 2k মাইনাস কে হচ্ছে কে, 1 + 2 হচ্ছে 3। বুঝতে পেরেছো? তাহলে কে এর ভ্যালু আমাদের ক্ষেত্রে 3 চলে এলো। আচ্ছা দেখি ওই দুটোকে ইউজ করে কে এর ভ্যালু 3 আসে কিনা। ঠিক আছে, তার মানে আমরা যদি এই দুটো ফ্র্যাকশনকে ইউজ করি কি লিখবো বলো তো, 3/6 ইকুয়ালস টু 7/5k মাইনাস 1। এটা দিয়ে এটা ক্যান্সেল করে দিই, হাফ। এবার 1 দিয়ে এটাকে ইন্টু করলে 5k মাইনাস 1, 2 দিয়ে এটাকে ইন্টু করলে 14 চলে আসবে। তার মানে 5k ইকুয়ালস টু 14 প্লাস 1, এই মাইনাস 1টা ওইদিকে নিয়ে নিলাম, তার মানে 5k ইকুয়ালস টু কি চলে আসবে, 15 চলে আসবে। কে দিয়ে এটাকে ডিভাইড 5 দিয়ে এটাকে ডিভাইড করলে 3 চলে আসবে, তার মানে কে এর ভ্যালু কি চলে এলো, 3 চলে এলো। কে এর ভ্যালু কি চলে এলো, 3 চলে এলো। কে এর ভ্যালু 3। বুঝতে পেরেছো? নেক্সট কোয়েকশনটা দেখে নাও। নেক্সট কোয়েকশনটা তোমরা বাড়িতে করতে পারবে। কি বলেছে, এই দুটো পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, তোমরা আলফা এবং বিটার ভ্যালু বের করবে। তো মনে রাখতে হবে যদি ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে তখন কি হয়, তখন a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2 হয়। তার মানে তুমি প্রথমে এই দুটোকে কাজে লাগিয়ে কিছু একটা করতে পারবে, তারপর এই দুটোকে কাজে লাগিয়ে কিছু একটা করতে পারবে, তারপর এই দুটোকে কাজে লাগিয়ে কিছু একটা করতে পারবে। মানে তোমার কাছে 3 বার ইকুয়াল করার অপশন থাকে। তো তুমি এগুলোকে ইকুয়েশনগুলোকে সমান করে তুমি ভ্যালু বের করতে পারবে। না পারলে কমেন্টে বলে দেবে যে স্যার পারিনি। আমি চেষ্টা করবো তোমাদের কোয়েকশনগুলো, যদি কোয়েকশনগুলো আমি আবার করাবো তারপরেও তোমরা বাড়িতে চেষ্টা করো, চেষ্টা না করলে হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে কনসেপ্ট কি, যদি এভাবে থাকে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2 থাকে, তার মানে a1/a2 সাথে কে সমান, b1/b2 সমান। এই দুটোকে কাজে লাগিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারবে। তারপর a1/a2 সাথে c1/c2 সমান, তারপর এই দুটোকে কাজে লাগিয়ে ক্যালকুলেশন করতে পারবে, এই দুটোকে কাজে লাগিয়ে ক্যালকুলেশন করতে পারবে। করো কোয়েকশন অনুযায়ী তোমাদের আনসার বের করো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার নেক্সট কোয়েকশন দেখো কি আছে, সেম কোয়েকশনগুলো বারবার। দ্য পেয়ার অফ ইকুয়েশন হ্যাজ কি ওয়ান সলিউশন, টু সলিউশন, ইনফাইনাইটলি মেনি সলিউশনস, নো সলিউশনস। তো আমাদের কি বের করতে হবে বলো তো, a1/a2 প্রথমে বের করবো আমরা a1/a2। আমি দেখো তাড়াতাড়ি করে ফেলছি, তোমরা খাতায় সুন্দর করে করবে, কম্পেয়ার করে বের করবে a1 a2, তারপর রেশিওগুলো বের করবে। তো এটা যেহেতু শর্ট কোয়েকশন অপশন আছে এখানে, তুমি জাস্ট মার্ক করবে, তার জন্য সংক্ষেপে করে ফেলছি। a1 বলতে কি 5, a2 বলতে এখানে x এর কোএফিসিয়েন্ট কি 3। তারপরে b1/b2 বের করে নিই আমরা। বলতো b1 বলতে এখানে x y এর কোএফিসিয়েন্ট কি -15, আর b2 কি, b2 হচ্ছে y এর কোএফিসিয়েন্ট হচ্ছে -9, তাহলে -9। এবার মাইনাস মাইনাসে ক্যান্সেল, 3 দিয়ে ডিভাইড করলে এখানে 5 চলে আসবে, এখানে 3 দিয়ে ডিভাইড করলে কি চলে আসবে বলো তো, 3 চলে আসবে, মানে 5/3। তার মানে a1/a2 ইকুয়ালস টু b1/b2 চলে এলো। এবার আমাদের c1/c2 বের করতে হবে, কারণ আমাদের এখনো তো কনফার্ম নয় যে সবগুলো সমান হবে কিনা। তার মানে আমাদের c1/c2 বের করতে হবে। c1/c2, c1 কি, c1 হচ্ছে 8, c2 হচ্ছে 24/5, দ্যাট ইজ 8 × 5/24। এটা ক্যান্সেল করলে কি চলে আসবে, 3 চলে আসবে, মানে 5/3। আমরা কি পেলাম বলতো, a1/a2 সাথে কে সমান, b1/b2 সমান, তার সাথে কে সমান, c1/c2 সমান। এই দেখো 5/3 চলে এলো, এখানেও 5/3, এখানেও 5/3, তার মানে সবগুলো সমান। এর মানে কি, এই যে লিনিয়ার ইকুয়েশনগুলো আছে তাদের ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। কি আছে, ইনফাইনাইটলি মেনি সলিউশন। বুঝতে পেরেছো কিভাবে চেক করবে? বাস। নেক্সট কোয়েকশন, ফর হোয়াট ভ্যালু অফ কে will the equations এত and এত will coincide or identical, that is ইনফাইনাইটলি মেনি সলিউশনের কথা বলা হয়েছে। যখনই বলবে কোয়েকশনের মধ্যে কোইনসাইড করছে অথবা আইডেন্টিক্যাল বলছে অথবা ডিপেন্ডেন্ট বলছে, তখন তোমরা কি ভেবে নেবে যে এই লিনিয়ার ইকুয়েশনগুলোর মধ্যে কন্ডিশনটা হচ্ছে এই দুটো লিনিয়ার ইকুয়েশন কি ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে তার মধ্যে, তার মানে এগুলোর ক্ষেত্রে সব কোএফিসিয়েন্ট এবং কনস্ট্যান্টের রেশিও সমান। বুঝতে পেরেছো? তো আমরা কিভাবে করব বলো তো, কোইনসিডেন্ট বলেছে মানে, বা কোইনসাইড কি বলেছে, কোইনসাইড বা আইডেন্টিক্যাল, বা কি বলতে পারবে, ডিপেন্ডেন্ট বলে দিতে পারে, ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ডিপেন্ডেন্টও যদি বলে তার মানে কি,
তার মানে এদের যে কোফিশিয়েন্ট এবং কনস্ট্যান্টের রেশিও সবগুলো সমান, মানে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু কি c1/c2। এবার কম্পেয়ার করে আমরা a1 আর a2 এর ভ্যালু বের করে দিই। এখানে a1 বলতে x এর কোফিশিয়েন্ট 3, এখানে a2 বলতে 6, তাহলে কি আসবে 3/6। b1/b2, b1 বলতে y এর কোফিশিয়েন্ট কিছু নেই, মানে এখানে -1 আসবে, -1। এখানে b2 বলতে -k আসবে। তারপর c1/c2 0/-16, 0/-16, ঠিক আছে। যদিও এটা তাহলে এখানে এরর আছে, ঠিক আছে, এখানে 0 হওয়ার কথা নয়, বাট হলেও কোনো প্রবলেম নেই। আরে 0 না তো, এই +8টাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে -8 আসবে না, -8, মানে খেয়াল করুন, ঠিক আছে। এই +8টাকে যদি তুমি ওদিকে নিয়ে যাও তাহলে এখানে -8 চলে আসবে, তো এটা কি আসবে -8। আমি ওটা খেয়াল করিনি, ঠিক আছে। 3/6 মানে 1/2, মাইনাস ক্যান্সেল, মাইনাস ক্যান্সেল, এখানেও কি আসবে 1/2 চলে আসবে। তার মানে 1/2 ইকুয়ালস টু 1/k ইকুয়ালস টু 1/2। তার মানে 1/2 ইকুয়ালস টু 1/k, তুমি যে কোনোটাকে সমান করে নাও, এটার সাথে এটা সমান করে নাও অথবা এটার সাথে এটা সমান করে নাও, তাহলে 1/2 ইকুয়ালস টু 1/k। তার মানে কে এর ভ্যালু কি আসবে বলো তো, 2 চলে আসবে। তার মানে কে এর ভ্যালু কি, কে এর ভ্যালু হচ্ছে 2। অনেকে কি করবে এতটুকু জায়গা করে এটাকে আনসার দিয়ে আসবে, এটা তো ভুল, ঠিক আছে। নেক্সট পার্টটা তোমাদের করতে হবে, করার পরে তুমি বুঝতে পারবে যে কি হবে কিনা, ঠিক আছে। বুঝতে পেরেছো ডিপেন্ডেন্ট বা আইডেন্টিক্যাল বললে বা কোইনসাইড করলে কি করতে হয়। নেক্সট কোয়েশ্চন দেখো, এই কোয়েশ্চনটা তুমি ঝটপট তুলে নাও, ঝটপট তুলে এটা ঝটপট করে নাও। আর আমি এই কোয়েশ্চনটা করছি না, তুমি যদি না পারো তারপর বলবে, আর তা না হলে আমি স্কিপ করে নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। দেখো এই কোয়েশ্চনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন, ঠিক আছে। এই কোয়েশ্চনটা অনেকবার পরীক্ষাতে আসে, এই কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। तो इम्पोर्टेंट क्वेश्चन जो है तो उसको हम সবার আগে করব, ঠিক আছে। কি বলছে, the graphs of the equation in terms of x equals to a and y equals to b will be parallel to each other, intersect each other at b comma a, or coincident, এদের গ্রাফ কি কোইন্সিডেন্ট হবে, intersect each other at point a comma b। এক কাজ করি, আমরা এই দুটো গ্রাফ ড্র করে নেই, ঠিক আছে, এই দুটো ইকুয়েশনের গ্রাফ ড্র করে নেই। কি বলেছে, x ইকুয়ালস টু a একটা ইকুয়েশন, তার মানে আমি x অ্যাক্সিসের পজিটিভ দিকে অথবা নেগেটিভ দিকে a অ্যামাউন্ট যেতে পারি। ধরে নিলাম x অ্যাক্সিসের পজিটিভ দিকে আমি x ইকুয়ালস টু a অ্যামাউন্ট গিয়েছি এই বিন্দুতে, তারপর এখানে যে রেখাটা হবে সে হবে এভাবে, ঠিক আছে। x ইকুয়ালস টু a দূরে যে রেখাটা হবে, ইকুয়েশনটা হবে সেটা হবে এভাবে। তারপর y ইকুয়ালস টু b, আমি নেগেটিভ দিকে যেতে পারি অথবা পজিটিভ দিকে যেতে পারি। ধরে নিলাম পজিটিভ দিকে গেলাম, আমি y ইকুয়ালস টু b অ্যামাউন্ট, এতটুকু জায়গা। এবার এখানে এই বিন্দুতে যে তুমি গ্রাফটা ড্র করবে সেটা হবে এইভাবে। এর মানে এই যে রেখা আছে আর এই যে রেখা আছে তারা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, দে ইন্টারসেক্টেড এট x ইকুয়ালস টু a, মানে এতটুকু জায়গা হচ্ছে a, তারপর এতটুকু জায়গা হচ্ছে b, a কমা b। তার মানে এই যে দুটো ইকুয়েশন দেওয়া আছে তাদের গ্রাফ কি করবে, ইন্টারসেক্ট করবে একজন আরেকজনকে কি পয়েন্টে, a কমা b পয়েন্টে, ঠিক আছে। যদি এটাকে উল্টো করে দিয়ে দিত এভাবে x ইকুয়ালস টু b আর y ইকুয়ালস টু a, তখন কি হতো, তারা ইন্টারসেক্ট করতো কোন পয়েন্টে বলতো, বি কমা এ পয়েন্টে ইন্টারসেক্ট করতো, তখন এটা বি হয়ে যেত, এটা এ হয়ে যেত, বুঝতে পেরেছো। এদের গ্রাফ আঁকলে এভাবে দেখাবে। এবং এই কোয়েশ্চনের ক্ষেত্রে বলতে তারা যে কোয়েশ্চনটা দিয়েছে এটার ক্ষেত্রে আনসার কি আসে বলতো, এটার ক্ষেত্রে আনসার চলে আসে এ কমা বি। আর যদি এটাকে উল্টো করে এখানে বি দিয়ে দিত এখানে এ দিয়ে দিত তাহলে আনসার চলে আসতো এটা, ঠিক আছে। বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন ছিল, তাহলে আমরা করে ফেলেছি। এবার নেক্সট কোয়েশ্চন সেম, এটাও করতে পারবে, ঝটপট তুলে নাও, ঝটপট তুলে খাতার মধ্যে এটা করে নাও, ঠিক আছে। এটা হোমওয়ার্ক না, এটা এখানেই করে নাও, ভিডিওকে পজ করে নাও তাড়াতাড়ি, ঠিক আছে। আমি নেক্সট কোয়েশ্চন যাচ্ছি, তোমরা ভিডিও পজ করে নাও। এবার দেখো, সলভ দ্য ফলোইং ইকুয়েশন ইউজিং সাবস্টিটিউশন মেথড ইফ সলিউশন এক্সিস্টস। তো তোমাদের সিলেবাসে দুই টাইপে সলিউশন করার প্রসেস দেওয়া আছে, মানে দুটো পদ্ধতিতে বলেছে সলিউশন করার জন্য, একটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড আর একটা হচ্ছে এলিমিনেশন মেথড, ঠিক আছে। তো আমি এটার থিওরি না গিয়ে কিভাবে অঙ্ক করতে হয় এবং অঙ্ক করতে গিয়ে কি কি করতে হবে তোমাকে তা বলে দিই, তাতে তোমাদের সুবিধা হয়ে যাবে। কারণ এর থিওরি জেনে কি করবে তোমরা, তোমাদের অঙ্ক মানে থিওরি এমনি জানা হয়ে যাবে যখন তুমি এই অঙ্কটা করবে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করে আমরা কি করব,
মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করে আমরা কি করব, সলিউশন বের করব। যদি সলিউশন এক্সিস্ট করে তার মানে আগে আমাদের চেক করতে হবে সলিউশন আছে কিনা। কিভাবে চেক করবো বলতো, ওই যে কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্টের রেশিওগুলো বের করব। তো প্রথম কোয়েশ্চনটা আমি সলভ করছি, দ্বিতীয় কোয়েশ্চনটা তোমাদের জন্য রেখে দেব। ঠিক আছে, 1 নম্বর কোয়েশ্চন কি, এখানে আমরা বের করব a1/a2। a1/a2 কি হচ্ছে, এখানে a1 বলতে x এর সাথে কোএফিসিয়েন্ট 1, এখানে a2 বলতে x এর সাথে কোএফিসিয়েন্ট 2। b1/b2 কি হয়, b1/b2 হচ্ছে 2/-3। তার মানে আমরা প্রথমেই পেয়ে গেলাম কি a1/a2 ইজ নট ইকুয়ালস টু কি b1/b2। তার মানে কি, যদি a1/a2 ইজ নট ইকুয়ালস টু b1/b2 হয়, তার মানে এই লিনিয়ার ইকুয়েশনগুলোর কোনো সলিউশন থাকে না। কি থাকে না, কোনো সলিউশন থাকে না, ভুল। তার মানে হচ্ছে এই লিনিয়ার ইকুয়েশনের একটি মাত্র সলিউশন থাকে। আমার কথা যদি তোমরা বুঝতে না পারো তাহলে প্রবলেম হয়ে যাবে। আমি কি বলেছিলাম যে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু, যদি c1/c2 হয় তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে। যদি এই দুটো সমান হয়, এটা সমান না হয়, তাহলে কোনো সলিউশন থাকে না। আর যদি প্রথম ক্ষেত্রে আমরা দেখে নিই যে কি a1/a2 ইজ নট ইকুয়ালস টু b1/b2, তার মানে একটি সলিউশন থাকে। এবং আমি এই যে ভুলটা বলেছি তোমাদের, এই ভুলটা অনেকেই করে। কি করে, এভাবে চেক করতে গিয়ে দেখবে যখন a1/a2 ইজ নট ইকুয়ালস টু b1/b2 বলবে কোনো সলিউশন নেই। তো এটাই তো ভুল, এই ভুলটা অনেকেই করে। ঠিক আছে, তারা ভাবে যে একমাত্র সলিউশন তার কন্ডিশন হচ্ছে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2। এটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকার কন্ডিশন, নট ফর ওয়ান। ঠিক আছে, এই ভুলটা অনেকে করে। তো তোমরা এই ভুলটা করবে না, যার জন্য আমি বলে দিলাম কি, যেহেতু a1/a2 ইজ নট ইকুয়ালস টু b1/b2, দেয়ারফর দ্য পেয়ার হ্যাজ ইউনিক সলিউশন। সলিউশন। এবার এই বিষয়টা যদি তুলে নিতে পারো তাহলে ভালো। এবার আমরা নেক্সট প্রসেস শিখব, আমরা কিভাবে সাবস্টিটিউশন মেথড দিয়ে কিভাবে এই কোয়েশ্চনটা সলভ করব। সাবস্টিটিউশন মেথড এত ইজি না, তোমরা দেখলেই বুঝে নেবে কিভাবে করতে হয়। ঠিক আছে, তো প্রথমে কি করব, যে ইকুয়েশনগুলো দেওয়া থাকবে সেগুলোকে নাম্বারিং করব। ঠিক আছে, নাম্বারিং করব। দেওয়া আছে কি x, আচ্ছা লিখে নেই, সলভিং দ্য লিনিয়ার ইকুয়েশনস in or using method of substitution। ঠিক আছে, সাবস্টিটিউশন মেথড ইউজ করে আমরা কি বের করব বলতো, এই দুটো পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করব। তো এটা করতে কি আমরা কি করি, আমরা এই ইকুয়েশন দুটোর কি নাম্বারিং করি। x প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটাকে 1 নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে 2x মাইনাস 3y মাইনাস 12 ইকুয়ালস টু 0, এটাকে 2 নাম্বার দিয়ে দিচ্ছি। এবার নেক্সট স্টেপ, এভাবে তুমি যখন নাম্বারিং করা শেষ হয়ে যাবে তোমার, তো নেক্সট স্টেপটা কি, আমরা কি করি, যে কোনো একটা ইকুয়েশন থেকে হয় x এর ভ্যালু বের করব অথবা y এর ভ্যালু বের করব। বের করে কি করব, অন্য ইকুয়েশনটার মধ্যে বসাবো। যে কোনো একটা ইকুয়েশন থেকে হয় x এর ভ্যালু বের করব, যেটা তোমার সুবিধা হবে, অথবা y এর ভ্যালু বের করব। বের করে কি করব, অন্য ইকুয়েশনের মধ্যে বসাবো। যে ইকুয়েশনের মধ্যে থেকে বের করছি ওটাতে নয়, অন্য ইকুয়েশনের মধ্যে বসাবো। দেখি কিভাবে আমরা করি। ঠিক আছে, তো আমি এই পার্টটা এখানে করছি। ঠিক আছে, এগুলো মিটে দিচ্ছি, তোমরা তুলে নিও ভিডিও পজ করে। তো আমি লিখছি ফ্রম ইকুয়েশন 1, আমি ইকুয়েশন 1 নম্বর থেকে বের করছি। তোমরা চাইলে 2 নম্বর থেকে বের করতে পারো, এমন না যে তোমাকে 1 নম্বর থেকে বের করতে হবে, তুমি 2 নম্বর থেকে বের করতে পারো তোমার ক্যালকুলেশনের সুবিধা অনুযায়ী। ঠিক আছে, ফ্রম ইকুয়েশন 1 উই গেট, ইকুয়েশন 1 থেকে আমরা কি পাই যে x ইকুয়ালস টু, এই প্লাস 1টাকে ওইদিকে নিয়ে যাবে, ওটা মাইনাস 1 হয়ে যাবে, প্লাস 2y-টাকে ওইদিকে নিয়ে যাবে, ওটা মাইনাস 2y হয়ে যাবে। এবার এই যে ভ্যালুটা বেরিয়ে এলো, এই যে x এর ভ্যালুটা বের করলাম, তাকে আমরা কি করব, 2 নাম্বার ইকুয়েশনের মধ্যে বসাবো। তাহলে লিখবো এইভাবে, পুটিং x ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস 2y ইন ইকুয়েশন নাম্বার 2। 2 নাম্বার ইকুয়েশনে আমরা এই ভ্যালুগুলো বসাবো। কার জায়গায় বসাবো, x এর জায়গাতে। 2 নাম্বার ইকুয়েশনে যে x এর জায়গাটা আছে তাতে আমরা কি করব, এই ভ্যালুটা বসাবো, x এর জায়গাতে এই ভ্যালু বসাবো। তাহলে 2 ইনটু x আছে, তার মানে 2 ইনটু মাইনাস 1 মাইনাস 2y মাইনাস 3y মাইনাস 12 ইকুয়ালস টু 0। এবার 2 দিয়ে এটাকে ইনটু করলে কি আসবে বলতো, মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 4y, তারপরে মাইনাস 3y মাইনাস 12 ইকুয়ালস টু 0। এবার
মাইনাস, দেখো এই লাইক টার্মগুলো এড হয়ে যাবে, -4y -3y হবে -7y, আর এই -12 আর -2 মিলে হবে -14, এই -14টাকে আমি সাইড চেঞ্জ করে ওইদিকে নিয়ে আসি, এটা হয়ে যাবে +14। তারপর তুমি কি করবে, এখান থেকে y এর ভ্যালু বের করতে পারবে। y এর ভ্যালু কিভাবে বের করবে, 14 বাই -7, 7 দিয়ে ডিভাইড করলে চলে আসবে 2, তার মানে y এর ভ্যালু চলে আসবে -2। এবার y এর ভ্যালু বেরিয়ে গেল, আমরা ভ্যালু বের করব x এর। তো আমি এই পার্টটা কি করছি, এই দিকে করছি, ঠিক আছে, এগুলোকে মিটিয়ে দিচ্ছি আমি, এই এখানে করছি কি, আমরা y ভ্যালু পেয়ে গেলাম -2, ঠিক আছে। তারপর পুটিং y ইকুয়ালস টু -2 ইন, এবার আমি যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালু বের করতে পারবো। আমি 1 নম্বরে বসিয়ে দিচ্ছি, তুমি 2 নম্বরে বসিয়ে বের করতে পারো। ইন ইকুয়েশন 1, তো x প্লাস 2 ইন্টু -2 প্লাস 1 ইকুয়ালস টু 0, তারপর x প্লাস ইন্টু -4 প্লাস 1 ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু -4 প্লাস 1 দ্যাট ইজ -3, -3টাও সাইড চেঞ্জ করে ওইদিকে নিয়ে যাবো, এটা +3 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমি x এর ভ্যালু পেয়ে গেলাম, y এর ভ্যালু পেয়ে গেলাম। দেয়ারফর দ্য রিকোয়ার্ড সলিউশনস কি, দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ x ইকুয়ালস টু 3, y ইকুয়ালস টু -2। এবার এই যে কোয়েকশনটা আছে তার ক্ষেত্রে তুমি প্রথমে চেক করবে সলিউশন থাকবে কিনা, কনসিস্টেন্ট কিনা। সলিউশন থাকবে কিনা কিভাবে চেক করবে, a1/a2 b1/b2 c1/c2 বের করবে, দেখবে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2 হয় কিনা। যদি হয়ে যায়, যদি a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2 হয়ে যায়, তার মানে তোমার আর এটাকে সলভ করতে হবে না, তুমি বলে দেবে কি এটার মধ্যে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, কারণ এটা ডিপেন্ডেন্ট, এই পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন কি ডিপেন্ডেন্ট। যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন তোমার আর সলিউশন বের করতে হবে না, ঠিক আছে। এই কনসেপ্টটা মাথায় রাখবে, যখন ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ঠিক আছে, when pair of linear equations become dependent, ঠিক আছে, become ডিপেন্ডেন্ট হয়ে গেলে তোমার আর সলিউশন বের করতে হবে না, then no need to find a solution, then no need to find the solutions। কারণটা কি, এই যে দুটো লিনিয়ার ইকুয়েশন আছে তাদের উপর যে কোনো পয়েন্ট যদি, যে পয়েন্টটাই নেবে যেটা ওই লিনিয়ার ইকুয়েশনটাকে যদি স্যাটিসফাইড করে, তাহলে কি হয়ে যাবে, ওটা হয়ে যাবে একটা সলিউশন। এবং এভাবে কতগুলো সলিউশন থাকে, ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকে। তো এই কনসেপ্টটা মাথায় রাখবে কি, যদি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন কি হয়ে যায়, ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন কি থাকবে, দরকার নেই আমাদের বের করার, সলিউশন বের করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এবার এত তো বুঝতে পারলাম, ঠিক আছে, তোমরা কি করতে পারবে কোয়েকশন সলভ করে নাও তো একটা, জলদি এটা করে নাও, ঠিক আছে। এটার সলিউশন থাকবে কিনা আগে চেক করো, তারপর এটাকে কিভাবে সলভ করতে হয় এটা করে নাও। ভিডিওটাকে পজ করো, আমি নেক্সট টপিকে যাচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা পরে এগিয়ে যাবে। দেখো এবার কিছু ওয়ার্ড প্রবলেম থাকে, এগুলোকে তোমাদের সলভ করতে হবে। ওয়ার্ড প্রবলেম থেকে তোমাদের ইকুয়েশন বানাতে হবে, যেগুলো তুমি বানিয়ে এসেছো ক্লাস 9-এ। ওই ইকুয়েশন তুমি তখন 9-এ একটা বানিয়েছিলে, এবার তোমাকে দুটো বানাতে হবে, বানিয়ে তাদের সলভ করতে হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি ইকুয়েশনগুলো বানিয়ে দেবো, তোমরা বাড়িতে এগুলো সলভ করবে, ঠিক আছে। সলভ করে আনসার বলবে, আনসার নিজেদের মধ্যে চেক করে, একটা বইয়ের কোয়েশন আছে, কোনো না কোনো বই থেকে থাকবে, বাট তোমরা নিজেদের মধ্যে মিন্স তোমাদের বন্ধুরা সবাই মিলে যদি প্রশ্ন করো তাহলে ভালো, তোমরা আনসারগুলো চেক করতে পারবে, ঠিক আছে। এবং গ্রুপ স্টাডি, ক্লাস স্টাডি, এই কোয়েশনগুলো তুলে নাও, বন্ধুদের সাথে মিলে সলভ করে নেবে, ঠিক আছে। আমি ইকুয়েশন বানিয়ে দেবো। এবার কি বলেছে দেখো, বলেছে যে if 2 is added to both the numerator and denominator of a fraction it becomes 1/3। কি হচ্ছে, একটা ফ্র্যাকশনে যদি নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোর সাথেই যদি আমি 2 অ্যাড করি, তাহলে ফ্র্যাকশনটা কি হয়ে যায়, 1/3 হয়ে যায়। if 3 is added to both the numerator and the denominator it becomes 2/5। যদি আমি একটা ফ্র্যাকশনের নিউমারেটর এবং ডিনোমিনেটর প্রতিটার সাথে যদি 3 অ্যাড করি, তাহলে কি হয়ে যায়, সে হয়ে যায় 2/5। আমাদের কি বের করার জন্য বলেছে, ফাইন্ড দ্য ফ্র্যাকশনটা কি বের করার জন্য বলেছে। তো আমরা কি করতে পারি, প্রথমে ফ্র্যাকশনটার নিউমারেটর কি এবং ডিনোমিনেটর কি ধরে নিতে পারি। তো আমরা ধরে নেই, লেট দ্য numerator of the fraction
fraction bx and denominator ठीक है, denominator of the fraction by, তার মানে ফ্র্যাকশনটা কিভাবে বলো তো, x by y এভাবে না, ফ্র্যাকশনের এটা হচ্ছে নিউমারেটর, এটা হচ্ছে ডিনোমিনেটর। এবার কি বলেছে, অ্যাকর্ডিং টু কোয়েকশন, ফার্স্ট কন্ডিশনটা কি, অ্যাকর্ডিং টু কোয়েকশন বলেছে যে আমরা যদি নিউমারেটরের সাথে প্রথমে 2 অ্যাড করি এবং ডিনোমিনেটরের সাথে যদি 2 অ্যাড করি, তখন ফ্র্যাকশনটা কি হয়ে যায়, 1/3 হয়ে যায়। ঠিক আছে, এটাকে একটু ক্যালকুলেশন করে নেই। 3 ইন্টু এক্স, 3x ক্রস মাল্টিপ্লাই তো জানো তোমরা, 3 ইন্টু এক্স এভাবে হয়, প্লাস 3 ইন্টু 2 6, এবার 1 দিয়ে এটাকে ইন্টু করলে এখানে y চলে আসবে, প্লাস 2 দিয়ে 1 কে ইন্টু করলে 2 চলে আসবে। এবার 3x, এই প্লাস ওয়াইটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস ওয়াই, আর প্লাস 6টাকে ওইদিকে নিয়ে যাব প্লাস 2 মাইনাস 6, এখান থেকে চলে আসবে কি 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু -4। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। তারপর আবার কি বলেছে যে আমরা যদি 3 অ্যাড করি নিউমারেটর এবং ডিনোমিনেটরের সাথে, দ্যাট ইজ x প্লাস 3 এবং y প্লাস 3 যদি আমরা করি, তারপর কি চলে আসে আমাদের ফ্র্যাকশনটা 2/5 চলে আসে, 2/5 চলে আসে। বুঝতে পেরেছো কি কনসেপ্ট, যে নিউমারেটর এবং ডিনোমিনেটর বোথের সাথে মানে উভয়ের সাথে যদি আমি 3 অ্যাড করি, তাহলে ফ্র্যাকশনটা কি আসে, 2/5 চলে আসে। এই কনসেপ্টটা তোমাদের বুঝতে হবে। তো এবার ইনটু করে দিই, ক্রস মাল্টিপ্লাই করে এভাবে একটা ইকুয়েশন সাজিয়ে নেব এবং এই দুটোকে সলভ করে নেবে তোমরা বাড়িতে। 5 ইন্টু এক্স কি 5x, প্লাস 5 ইন্টু 3 15, 2 ইন্টু ওয়াই 2y, প্লাস হবে 2 ইন্টু 3 6, প্লাস কেন এখানে প্লাসের দিকে প্লাস, ঠিক আছে। তারপর 5x, এই প্লাস 2 এটাকে নিয়ে আসবো মাইনাস 2y, এবার প্লাস 15টা ওইদিকে যাবে মাইনাস 15 হবে, তার মানে 6 মাইনাস 15 হবে। তারপর 5x মাইনাস 2y ইকুয়ালস টু কি আসবে বলতো, -9। এবার এই দুটো, এটাকে ইকুয়েশন নাম্বার 1 আর এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিই। এবার এই দুটোকে সলভ করে তুমি x এবং y এর ভ্যালু বের করো, এবং এটাই যে x এবং y এর ভ্যালু বেরোবে তাকে ফ্র্যাকশনের নিউমারেটর এবং ডিনোমিনেটরের জায়গায় বসিয়ে দেবে, এটাই হয়ে যাবে তোমার ফ্র্যাকশন। বুঝতে পেরেছো কনসেপ্টটা হচ্ছে, তুমি কি এই জিনিসটা বুঝতে পেরেছো যে ধরতে হবে নিউমারেটর এবং ডিনোমিনেটর, এবং তারপর কোয়েকশনে যে বলেছে যে বোথের মানে উভয়ের সাথে যদি তুমি 2 অ্যাড করো তাহলে কি হয় 1/3 হয়, উভয়ের সাথে যদি তুমি 3 অ্যাড করো তাহলে 2/5 হয়। তারপর এই দুটো ইকুয়েশন বানিয়ে তাদেরকে সলভ করা, এটা বুঝতে হবে তোমাকে, ঠিক আছে। নেক্সট কোয়েশনটা দেখো, আমি এটাতেও ইকুয়েশন বানিয়ে দেবো, তোমরা অঙ্কটা বাড়িতে করবে, ঠিক আছে। কি বলেছে, দ্য রোড ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস এ এন্ড বি ইজ 100 কিলোমিটার। কি বলেছে, এ এবং বি দুটো প্লেস আছে, এই দুটো রোড ডিস্টেন্স কি, রোড ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, 100 কিলোমিটার। ওয়ান কার স্টার্টস ফ্রম এ অ্যান্ড অ্যানাদার কার স্টার্টস ফ্রম বি। একটা কার এ থেকে স্টার্ট করেছে এবং আরেকটা কার কি বি থেকে স্টার্ট করেছে, এট দ্য সেম টাইম, একই সময়ে। একটা কার এ থেকে স্টার্ট করেছে এবং একটা কার বি থেকে স্টার্ট করেছে সেম টাইমে। ইফ দ্য টু কার্স মুভ ইন দ্য সেম ডিরেকশন, ধরো এখানে যে কারটা আছে না, এখানের কারটা যদি আর এখানের কারটা যদি সেম ডিরেকশনে যায়, দ্যাট ইজ উভয় যদি এদিকে যায়, তখন কি বলেছে, if the two cars move in the same direction at different speeds, তারা ডিফারেন্ট স্পিডে যদি সেম ডিরেকশনে যাওয়া শুরু করে, they meet after 5 hours। তার মানে কি, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে 5 আওয়ার্স পর, মানে এটা অনেক স্পিডে যাবে, তারপর এটা কম স্পিডে যাবে, ধরো 5 আওয়ার্স পর এখানে তারা মিট করছে, ঠিক আছে। ধরে না আমরা সি একটা পয়েন্ট আছে, সেখানে তারা গিয়ে মিট আপ হচ্ছে, এখানে তাদের মিট আপ, ইউটিউবারদের মিট আপ হয় না, এখানে হয়ে যাচ্ছে মিট আপ 5 ঘন্টা পর যখন সেম ডিরেকশনে যায়। অ্যান্ড if they move towards each other they meet after 1 hour। এবার তারা যদি দুজন একই দিকে একই ডিরেকশনে যদি যখন যায়, তখন তারা কি করে 1 ঘন্টা পর মেলে। ফাইন্ড দ্য স্পিড অফ দি টু কার্স, ফাইন্ড দ্য স্পিড অফ দি টু কার্স। এবার কনসেপ্টটা বুঝে নাও, আমরা ধরে নেই লেট দ্য স্পিড অফ কার এট এ is x kilometer per hour and that of car at b y kilometer per hour, ঠিক আছে।
এতে যে কারটা আছে তার স্পিড কি এক্স কিলোমিটার পার আওয়ার ধরে নিয়েছি, এটার স্পিড কি এক্স কিলোমিটার পার আওয়ার, আর এটার স্পিড কি ধরে নিয়েছি আমি ওয়াই কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার আমাকে একটা জিনিস বলো তো, এই যে এ পয়েন্টে যে কারটা আছে সে 5 ঘন্টায় কতটুকু যাবে? দ্য কার এট পয়েন্ট এ উইল ট্রাভেল ইন 5 আওয়ার্স ইকুয়ালস টু কি 5x কিলোমিটার। আমরা জানি কি ভেলোসিটিটা কি হয় বা স্পিডটা কি হয়, স্পিডটা হয় ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্সটা কি হবে ভেলোসিটি আর স্পিড ইনটু টাইম। তার মানে স্পিডকে যদি আমি টাইম দিয়ে ইনটু করে দিই কত কিলোমিটার যাবে না বলতে পারবো। এন্ড দ্য কার এট পয়েন্ট এ পয়েন্ট বি উইল ট্রাভেল ইন 5 আওয়ার্স ইজ 5y কিলোমিটার। একটা জিনিস বুঝে নাও, এই গাড়িটা এ পয়েন্টে যে গাড়িটা আছে সে 5 ঘন্টা কি যাবে, 5 ঘন্টা যাবে 5x কিলোমিটার। আর ওয়াই বিতে যে গাড়িটা আছে সে 5 ঘন্টা যাবে কি 5y কিলোমিটার। তার মানে এই 5x থেকে যদি আমি 5y কে মাইনাস করি আমার কাছে চলে আসবে কি এই 100 কিলোমিটার। তার মানে অ্যাকর্ডিং টু কোয়েকশন কি চলে এলো বলো তো, 5x মাইনাস 5y ইকুয়ালস টু 100। এখান থেকে তুমি 5 কমন নিয়ে নাও, থাকবে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 100। মানে এখান থেকে তুমি 5 দিয়ে ডিভাইড করতে পারবে 520, 520 যা 100। তার মানে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি চলে আসবে 20। এটা হয়ে যাবে তোমার 1 নম্বর ইকুয়েশন। এই যে জিনিসগুলো লিখেছি না এই দুটো লাইন, এটা তোমার বোঝার জন্য লিখেছে, তুমি পরীক্ষাতে এটা না লিখলেও হবে। ঠিক আছে, আবার মানে এই জায়গাটা বুঝেছো কি, দেখো না বুঝলে আবার একবার ভিডিওটাকে প্রথম থেকে আবার দেখো। এই জায়গাটা কি বলেছে যে এক্স কিলোমিটার পার আওয়ার যে গাড়িটা যাচ্ছে এ পয়েন্ট থেকে সে 5 ঘন্টা কতটুকু জায়গা যাবে 5x কিলোমিটার যাবে। আর বি পয়েন্ট থেকে যে গাড়িটা যাবে সে 5 ঘন্টা যাবে 5y কিলোমিটার। তার মানে আমি এই ডিস্টেন্স থেকে যদি এই ডিস্টেন্সটাকে মাইনাস করে দিই আমার কাছে থাকবে কি এই 100 কিলোমিটার। তার মানে 5x মাইনাস 5y ইকুয়ালস টু হবে 100 কিলোমিটার। এবার আরেকটা জিনিস কি, যদি তারা দুজন 1 ঘন্টা পর মিলে যদি সেম ডিরেকশনে যায়, সেম ডিরেকশনে যখন যায় তারা তখন কি হয় 1 ঘন্টা পর তারা মিট আপ করে, তাদের মুলাকাত হয়। ঠিক আছে, মুলাকাত কখন হয় 1 ঘন্টা পর। এবার 1 ঘন্টায় এই যে x কিলোমিটার পার আওয়ার গাড়িটা সে যার ভেলোসিটি x কিলোমিটার পার আওয়ার বা যার স্পিড x কিলোমিটার পার আওয়ার সে 1 ঘন্টা কতটুকু জায়গা যাবে বলতো x কিলোমিটার যাবে, কারণ 1 ইন্টু এক্স হবে তার ডিস্টেন্স, তার মানে x কিলোমিটার হবে। ঠিক একইভাবে বি পয়েন্ট থেকে যে গাড়িটা যাচ্ছে, বি পয়েন্ট থেকে যে গাড়িটা এদিকে যাবে সে y কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এবার y কিলোমিটার পার আওয়ার যদি যায় তাহলে 1 ঘন্টা কতটুকু যাবে বলতো y কিলোমিটার। তার মানে এদিকের x কিলোমিটার আর এদিকের y কিলোমিটার মিলে কি হবে 100 কিলোমিটার হবে না? দেখো আমি পিকচারটাকে ভালোভাবে ড্র করে দিই তোমাদের। এখানে হচ্ছে এ পয়েন্ট, এখানে হচ্ছে বি পয়েন্ট, এদিকে হচ্ছে এতটুকু জায়গা কি এতটুকু জায়গা হচ্ছে এ থেকে যে গাড়িটা যাচ্ছে তার x কিলোমিটার, আর বি থেকে যে গাড়িটা আসছে 1 ঘন্টা পর সেটা যাচ্ছে y কিলোমিটার। ঠিক আছে, কারণ এটার ভেলোসিটি হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, আর ভেলোসিটি স্পিড হচ্ছে y কিলোমিটার, নট ভেলোসিটি স্পিড পার আওয়ার। তার মানে 1 ঘন্টা যাবে এতটুকু জায়গা, এটা 1 ঘন্টা যাবে এতটুকু জায়গা। আবার এই টোটাল ডিসটেন্সটা কত 100 কিলোমিটার, দ্যাট ইজ x প্লাস ওয়াই ইকুয়ালস টু কি হবে 100 হয়ে যাবে, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 100। এটা হয়ে যাবে 2 নম্বর ইকুয়েশন। এবার এই দুটোকে সলভ করো, সলভ করলেই দুটো গাড়ির ভেলোসিটি বেরিয়ে আসবে বা স্পিড কি বলছে স্পিড বেরিয়ে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো এই জায়গাটা কিভাবে হলো? ভেরি গুড, বাড়িতে এই অঙ্কটা করো তাড়াতাড়ি এবং কমেন্ট করে বলো যে ভেলোসিটি কি চলে এসেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আমরা একটা মেথড শিখেছি, কি শিখেছিলাম সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথড শিখেছি, এবার আমরা একটা মেথড শিখবো নতুন, সেটা হচ্ছে এলিমিনেশন মেথড, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মেথড। এই মেথড দিয়ে খুব সহজেই এবং খুব ইজিলি তুমি কোয়েশ্চনগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, সাবস্টিটিউশন মেথডে কি হয় অনেক লেন্দি হয়ে যায়, তোমাকে ভ্যালু বের করতে হয়, ওটাতে বসাতে হয়, ওটাতে বসাতে হয়, এখানে বসাতে হয় কিন্তু এটা ইজি। তো এলিমিনেশন মেথডে আমরা কি করি,
এলিমিনেশন মেথডে যখন তোমাকে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে তখন কি করবে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দুটো ইকুয়েশন, তিনটে ইকুয়েশন একসাথে দেওয়া আছে। তো আমরা এক কাজ করি, আমরা এটা না, আমরা 2 নম্বর এবং 3 নম্বরটা করবো, ঠিক আছে? দুটোই আমি করে দেবো তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? প্রথমটাতে একটু মিস্টেক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো এই দুটো বুঝলেই হয়ে যাবে। কি বলেছি, যে এলিমিনেশন মেথডে আমরা কি করি, হয় এক্স এর কোফিসিয়েন্ট, দুটো ইকুয়েশন থেকেই হয় এক্স এর কোফিসিয়েন্ট সমান করব অথবা ওয়াই এর কোফিসিয়েন্ট সমান করব, যে কোনো একটা কোফিসিয়েন্ট সমান করব, বুঝে নাও। দুটো ইকুয়েশনের মধ্যে হয় এক্স এর কোফিসিয়েন্ট সমান করব, না হলে ওয়াই এর কোফিসিয়েন্ট সমান করব। এবার কিভাবে সমান করব, সমান করতে গিয়ে আমরা কি করতে পারি, একটা নাম্বার দিয়ে ইনটু করে দিতে পারি, পুরো ইকুয়েশনটাকে একটা নাম্বার দিয়ে ইনটু গুণ করে দিতে পারি, অথবা একটা নাম্বার দিয়ে ডিভাইড করে দিতে পারি, ঠিক আছে? অথবা একটা নাম্বার কমন নিয়ে নিতে পারি, এটা তোমার উপরে ডিপেন্ড করবে। তাছাড়া আমি তোমাদের বলে দেবো আরেকটা কিছু ট্রিক, যেখান দিয়ে তুমি খুব তাড়াতাড়ি এটা বুঝে নেবে কিভাবে করবে, ঠিক আছে? তো এক কাজ করি, আমি দ্বিতীয় নম্বর কোয়েশনটাকে তোমাদের বুঝাই। তো সেম আগের মতোই তোমাদের ইকুয়েশনগুলোর নাম্বার দিতে হবে, ঠিক আছে? এটাকে আমি দিয়ে দিচ্ছি 1 নম্বর ইকুয়েশন, আর তার সাথে ওটা দিয়ে দিচ্ছি x/3 প্লাস 2y ইকুয়ালস টু 5। এবার এটা 2 নম্বর ইকুয়েশন। এবার আমি যদি চাই এই দুটো ইকুয়েশনের মধ্যে x এর কোফিসিয়েন্ট সমান করব, দেখো এখানে x এর কোফিসিয়েন্ট কি আছে, 1 আছে, আর এখানে x এর কোফিসিয়েন্ট কি আছে, x/3, মানে 1/3 আছে, সরি 1/3 আছে। এবার আমি যদি এই পুরো ইকুয়েশনটাকে 3 দিয়ে ইনটু করে দেই, 3 দিয়ে ইনটু করলে কি হবে বলো তো, 3 ইনটু x/3 প্লাস 2 ইনটু 3 ইনটু y ইকুয়ালস টু 5 ইনটু 3, এভাবে চলে আসবে। এই 3 ক্যান্সেল, থাকবে x প্লাস 6y ইকুয়ালস টু 15। বুঝতে পেরেছো, x প্লাস 6y ইকুয়ালস টু কি 15। এবার প্রশ্ন হলো যে আমি বুঝলাম কিভাবে যে এটা 3 দিয়ে ইনটু করতে হবে। দেখো এখানে x এর কোফিসিয়েন্ট কি 1, এবার দেখলাম যে এটাকে যদি 3 দিয়ে ইনটু করি তখন এখানে x এর কোফিসিয়েন্ট কি চলে আসবে, 1 চলে আসবে। তো আমি এটাকে 3 দিয়ে ইনটু করে দিয়েছি। এবার আমি চাইলে এখানে y এর কোফিসিয়েন্টটা সমান করতে পারতাম। তো আমি প্রথমে x এর কোফিসিয়েন্ট সমান করে দেখি কিভাবে সলভ করতে হয়, এটা প্রসেসটা তোমাদের শিখিয়ে দিই। তাহলে এটা কিভাবে করতে হয়, দেখো 1 ইনটু আমি কিছুই করিনি, 1 ইনটু আমি 1 রেখে দিই, ঠিক আছে? 1 ইনটু 1 রেখে দিই, আর 2 নম্বর ইকুয়েশনটাকে আমি কি করি, 3 দিয়ে ইনটু করে দিই। তখন কি চলে আসবে বলো তো, এটা দিয়ে যদি আমি ইনটু করি, 1 দিয়ে ইনটু করলে এটা x প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 4। 1 দিয়ে ইনটু করা মানে হচ্ছে এই পুরো ইকুয়েশনটাকে 1 দিয়ে ইনটু করা। আবার 1 দিয়ে ইনটু করলে কি হয়, কোনো চেঞ্জ হবে কি, হবে না। এবার 3 দিয়ে যদি এটাকে ইনটু করি তারপর কি হবে, এই 3 ক্যান্সেল, এখানে 3 টু 6 হয়ে যাবে, মানে এখানে থাকবে কি x প্লাস এখানে কি হয়ে যাবে 3 টু 6y, আর এখানে হয়ে যাচ্ছে 15। এই কাজ করার পর আমরা কি করব, এবার দেখো x এর কোফিসিয়েন্ট সমান হয়ে গেছে, তখন আমরা কি করব, 1 নাম্বার থেকে 2 নাম্বারটাকে মাইনাস করে দেব, ঠিক আছে? কারণ দেখো এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে। এবার আমি যদি এটা থেকে এটা মাইনাস করে দিই তখন কি হবে, এই প্লাসটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস, এই প্লাসটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস, এই প্লাসটা চেঞ্জ হয়ে যাবে মাইনাসে, ঠিক আছে? কি হচ্ছে, আমি এটা থেকে এটা মাইনাস করছি না, তার মানে এখানে সাইনগুলো চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, যদি প্লাস থাকে মাইনাস হবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে। এবার তুমি যার কোফিসিয়েন্ট সমান করেছো তার সাইন দেখতে হবে, এদের দুজনের সাইন কি সেম, দুজনের সাইন প্লাস, তার মানে আমি একটা থেকে একটা মাইনাস করতে হবে। যদি দুজনের সাইন অপোজিট সাইন থাকতো, দুজনের চিহ্ন যদি অপোজিট থাকতো তখন আমরা কি করতাম, একটা থেকে আরেকটা কি করতাম, অ্যাড করে দিতাম, একটার সাথে একটা অ্যাড করে দিতাম। যখন দুজনের সাইন সেম হবে তখন মাইনাস করবে, যদি দুজনই প্লাস হয় অথবা দুজনই মাইনাস হয় তখন মাইনাস করবে। যখন দুজনের মধ্যে একজন প্লাস এবং একজন মাইনাস, দুজন বলতে কাকে বুঝাচ্ছি আমি, যাদের কোফিসিয়েন্ট সমান করেছো তাদের কথা বলছি। এখানে দেখো x এর কোফিসিয়েন্ট +1, এখানে +1 ছিল, এবার আমি মাইনাস করে দিয়েছি, তার মানে এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি y/2 মাইনাস 6y ইকুয়ালস টু 4 মাইনাস 15, দ্যাট ইজ মাইনাস 11। এটা থেকে এটা মাইনাস করতে পারবো না ডাইরেক্ট, তার মানে এটাকে আমি সামনে লিখে দিয়েছি -6y লিখেছি, তারপর 4 থেকে -15 করেছে -11। এবার এলসিএম নেব, এলসিএম নিলে 2 আসবে, এলসিএম y - 6 2 12y ইকুয়ালস টু -11। তারপর নেক্সট পার্টটা আমি এখানে করে দিচ্ছি, কি আসবে বলো তো, নিচে থাকবে 2, y - 12y হচ্ছে -11y ইকুয়ালস টু -11। তো তুমি চাইলে এই মাইনাস ক্যান্সেল করতে পারো, এই 11 ক্যান্সেল করতে পারো, থাকবে কি y/2 ইকুয়ালস টু, এখানে থাকবে 1 1, তার মানে y এর ভ্যালু চলে আসবে কত, y এর ভ্যালু চলে আসবে 2। এবার y এর ভ্যালু 2 চলে এলো,
এবার তুমি এক্স এর ভ্যালু বের করতে পারবে কিভাবে, ঠিক আগের মতো যে কোনো একটা ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও, তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তো আমরা কি করছি, পুটিং এক্স ওয়াই ইকুয়ালস টু 2 ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এর মধ্যে আমি ওয়াই ইকুয়ালস টু 2 বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 বাই 2 ইকুয়ালস টু 4, তার মানে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 4। এবার এক্স ইকুয়ালস টু কি আসবে বলতো, 4 মাইনাস 1 দ্যাট ইজ 3, আমি একবার লিখে নিলাম। তার মানে রিকোয়ার্ড সলিউশন কি বলতো, আমাদের রিকোয়ার্ড সলিউশন হচ্ছে এক্স ইকুয়ালস টু 3 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 2। তো আমি প্রথমে কি করেছি, এটা করতে গিয়ে আমি এক্স এর কোফিশিয়েন্ট সমান করেছি। তুমি চাইলে ওয়াই এর কোফিশিয়েন্ট সমান করতে পারো, আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে ওয়াই এর কোফিশিয়েন্ট সমান করতে হয়, এবং তোমরা সেম এই প্রসেসেই করবে, করে দেখবে কি তোমাদের আনসার সেমই আসবে। ঠিক আছে, এবার করে নেই, আমি ওয়াই এর কোফিশিয়েন্ট যেহেতু বলেছি সমান করব। ঠিক আছে, এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই বাই 2 কমা সরি ইকুয়ালস টু 4 দেওয়া আছে, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর এক্স বাই 3 প্লাস 2y ইকুয়ালস টু 5। এবার বলো তো আমি এটাকে কত দিয়ে ইনটু করলে 2y আসবে, এটাকে আমি যদি 4 দিয়ে ইনটু করি তখনই 2y আসবে। কেন, 4 ইন্টু ওয়াই বাই 2 যদি করি তাহলে এখানে 2 2 ক্যান্সেল, এখানে 2 4 ক্যান্সেল, এখানে 2 থাকবে। তার মানে আমি 1 নম্বর ইকুয়েশনটাকে আমি 4 দিয়ে ইনটু করতে পারি, 2 নম্বর ইকুয়েশনটাকে আমি 1 দিয়ে ইনটু করি, কারণ এখানে আমি কোনো কোফিশিয়েন্ট চেঞ্জ করছি না। ঠিক আছে, তো 4 দিয়ে যদি একটা ইনটু করে দাও, এখানে 4x চলে আসবে, এখানে চলে আসবে 2y, এখানে চলে আসবে 16। এটাকে 1 দিয়ে ইনটু করলে যেভাবে আছে সেভাবে থাকবে, এখানে তারপর 2y ইকুয়ালস টু 5। এবার এই দুটো মাইনাস করে দাও, কারণ এই দুটো কোফিশিয়েন্ট সমান এবং দুজনের সাইন সেম। তার মানে এটা কি হবে, 1 মাইনাস 2 হবে। তাহলে 1 মাইনাস 2 যদি আমরা করি তাহলে কি আসবে বলো তো, এটা ক্যান্সেল এবং এটা মাইনাস হয়ে যাবে 4x মাইনাস এক্স বাই 3, আর এটাও মাইনাস হয়ে যাবে, তবে 11। এবার তুমি এলসিএম টেলসিএম নাও, এক্স এর ভ্যালু বের করো, এই ভ্যালুটা নিয়ে অন্য যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে বসিয়ে দাও, তুমি ওয়াই ভ্যালু পেয়ে যাবে। তাছাড়া আমি অন্যভাবেও ওয়াই এর কোফিশিয়েন্ট সমান করতে পারবো, এটা তোমার উপরে ডিপেন্ড করে তুমি কিভাবে করবে। ঠিক আছে, দেখো এখানে কি দেওয়া আছে, 1 নম্বর ইকুয়েশনে ওয়াই বাই 2 দেওয়া আছে। আমি যদি এই ওয়াই এর কোফিশিয়েন্ট 1 করে দিই তাহলে তো হবে। তো ওয়াই এর কোফিশিয়েন্ট আমি কিভাবে 1 করবো বলো তো, এটাকে 2 দিয়ে ইনটু করলেই 1 হয়ে যাবে। তো 2 দিয়ে ইনটু করলে এটা 2x চলে আসবে, এটা y চলে আসবে, এটা 8 চলে আসবে। আর ওইখানেও আমি 1 করে দেব, ওয়াই এর কোফিশিয়েন্ট আমাকে 1 করতে হবে। কিভাবে করব, আমি এই পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। যদি পুরো ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তার মানে হচ্ছে আমি এই পুরো ইকুয়েশনটাকে হাফ দিয়ে ইনটু করছি। ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড করা যে বিষয় আর হাফ দিয়ে ইনটু করা সেমই বিষয়। ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড করা যে বিষয়, হাফ দিয়ে ইনটু করা সেম বিষয়। তো হাফ দিয়ে যদি ইনটু করি তাহলে কি আসবে বলো তো, এক্স বাই 3 ইনটু হাফ, তার মানে এক্স বাই 6 প্লাস কি হাফ ইনটু 2y, তার মানে এই 2 এ 2 ক্যান্সেল হয়ে থাকবে এখানে y, তারপর হাফ ইনটু 5, তার মানে 5/2। ঠিক আছে, এবার এটাকে মাইনাস করে দিচ্ছি, 1 মাইনাস 2 করে দিই। 1 মাইনাস 2 করলে কি আসবে, এখানে মাইনাস চলে আসবে, এখানে মাইনাস চলে আসবে, এখানে মাইনাস, ভুলে তুমি এখানে মাইনাস দেবে না, এখান থেকে শুরু হবে। ঠিক আছে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি 2x মাইনাস এক্স বাই 6 ইকুয়ালস টু 8 মাইনাস 5/2। এবার তুমি সেম আগের মতো এলসিএম নাও, এক্স এর ভ্যালু বের করো, এক্স এর ভ্যালু বের করে তুমি কি করবে, অন্য একটা ইকুয়েশনের মধ্যে বসিয়ে দেবে, অন্য একটা ইকুয়েশনে বসিয়ে দিলেই ওয়াই এর ভ্যালু চলে আসবে, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও হয়ে যাবে। তো এভাবে তুমি এক্স এর কোফিশিয়েন্ট অথবা ওয়াই এর কোফিশিয়েন্ট সমান করতে পারো, কিভাবে, যে কোনো একটা নাম্বার দিয়ে ইনটু করে সমান করতে পারো। এবার ছোট একটা ট্রিক নেক্সট কোয়েশ্চন আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে এটা করতে হয়। যদি ভাবতে পারো না কি করবে তখন কি করবে, ঠিক আছে, তখন এটা ভাবতে হবেই তোমাকে। ঠিক আছে, তো আমি 3 নম্বর ইকুয়েশনটা সলভ করবো না, তোমাদের বলে দেবো কিভাবে সলভ করতে হয়। দেখো 12x প্লাস 5y ইকুয়ালস টু 70, এটা 1 নম্বর ইকুয়েশন। আর দেওয়া আছে কি 7x মাইনাস y ইকুয়ালস টু 6, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার আমি যদি এখানে x এর কোফিশিয়েন্ট সমান করতে চাই, আমি কি করব, 1 নম্বর ইকুয়েশনটাকে কি দিয়ে ইনটু করব এবং 2 নম্বর ইকুয়েশনটাকে কি দিয়ে ইনটু করব। 1 নম্বর ইকুয়েশনটাকে আমি ওইটার কোফিশিয়েন্ট দিয়ে ইনটু করব। ঠিক আছে, সেকেন্ড ইকুয়েশনে যে কোফিশিয়েন্ট আছে x এর সেটা দিয়ে ইনটু করব। আর 2 নম্বর ইকুয়েশনটাকে ফার্স্ট ইকুয়েশনে যে কোফিশিয়েন্ট আছে সেটা দিয়ে ইনটু করব। করার পরে কোফিশিয়েন্ট সমান চলে আসবে। ঠিক আমি যদি চাই y এর কোফিশিয়েন্ট সমান করব, আমরা কি করব, এই দুটো ইকুয়েশনের মধ্যে দেখবো যে এখানে y এর কোফিশিয়েন্ট কি আছে, 5 আছে, তো এখানে 5 দিয়ে দ্বিতীয় নম্বর ইকুয়েশনটাকে ইনটু করব। আর এখানে y এর কোফিশিয়েন্ট -1 আছে, তো আমি চাইলে -1 দিয়ে ইনটু করতে পারি অথবা 1 দিয়ে ইনটু করতে পারি, তো ইনটু করলেই চলে আসবে। এবার কনসেপ্টটা কি, যদি আমি এখানে y ধরো এই কেসটা দেখাচ্ছি তোমাদের, যদি আমি y এর কোফিশিয়েন্ট সমান করি, দেখো এটাকে আমি 1 দিয়ে ইনটু করলে কি আসবে, 12x প্লাস 5y ইকুয়ালস টু 17 চলে আসবে। এটাকে যদি 5 দিয়ে ইনটু করি তাহলে
35x মাইনাস 5y ইকুয়ালস টু 30 চলে আসবে। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যার কোফিশিয়েন্ট আমি সমান করেছি তার ক্ষেত্রে দেখো একটা প্লাস আছে, এটা মাইনাস আছে। যদি এরূপ দুটো অপোজিট সাইনের থাকে তখন তুমি কি করবে, তখন এই দুটো ইকুয়েশনটাকে কি করে দেবে জানো, প্লাস করে দেবে। যখনই এরকম যাদের কোফিশিয়েন্ট সমান করেছো তাদের যদি অপোজিট সাইন থাকে তখন প্লাস করবে, আর যদি অপোজিট সাইন না থাকে, দুটোটার সাইন সেম হয়, দ্যাট ইজ দুটোটা যদি মাইনাস হয় অথবা দুটোটা যদি প্লাস হয় তখন কি করবে, এখানে মাইনাস করবে। ঠিক আছে, তারপর কি হবে বলতো, সবগুলো প্লাস হয়ে যাবে, এটার সাথে এটা প্লাস করলে চলে যাবে 47x, এটার সাথে এটা মাইনাস হয়ে যাবে, চলে যাবে এটা 47 চলে আসবে। এখান থেকে তুমি x এর ভ্যালু বের করতে পারো কি 47/47, 47 ক্যান্সেল, এখানে 1 চলে আসবে, তার মানে x এর ভ্যালু কি আসবে 1। এবার x এর ভ্যালু 1 চলে এলো, এই x এর ভ্যালুটা তুমি যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে বসিয়ে দাও, এখান থেকে তুমি y এর ভ্যালু বের করে নিতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোয়েশ্চনগুলো দেখে কিভাবে করতে হয়, আমি শুধু তোমাদের ইকুয়েশন বানিয়ে দেবো, তোমরা কোয়েশ্চনগুলো সলভ করবে নিজে থেকে বাড়িতে। ঠিক আছে, দিয়েছে কি দ্য মান্থলি ইনকাম রেশিও অফ এ এন্ড বি ইজ 8:7 and their respective expenses ratio is 19:16. If each of them saves rupees 5,000 per month, কি বলেছে কি হলো rupees 5,000 per month, then what their monthly incomes? তোমাদের ইনকামের রেশিও দিয়ে দিয়েছে, এক্সপেন্সের রেশিও দিয়ে দিয়েছে। আমি যদি ইনকাম থেকে এক্সপেন্স যেটা আছে মানে এক্সপেন্ডিচার মাইনাস করে দিই, আমাদের সেভিংস চলে আসবে। তো ইনকামের রেশিও থেকে আমি ইনকাম ধরে নিতে পারবো, লেট দেয়ার ইনকামস বি, লেট দেয়ার respective incomes be, respective incomes be 8x, rupees 8x and rupees 7x, and their expenses be, and their expenses be rupees 19y and rupees 16y। এবার আমি এখানে x ধরেছি, এখানে y ধরেছি কেন, কারণ এটা হচ্ছে ইনকামের, এটা হচ্ছে আমার এক্সপেন্সের। ঠিক আছে, এক্সপেন্ডিচারের। ঠিক আছে, এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কি, প্রথম জনের ইনকাম থেকে যদি আমি তার এক্সপেন্ডিচার মাইনাস করি, তার সেভিংস থাকে 5,000, এটা এক নম্বর ইকুয়েশন। দ্বিতীয় জনের ইনকাম থেকে দ্বিতীয় জনের ইনকাম কি 7x, এখান থেকে যদি আমি তার এক্সপেন্ডিচার মাইনাস করি, এখানেও সেভিংস থাকে কত 5,000, এটা 2 নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে সলভ করো, সলভ করতে গিয়ে তুমি x এর ভ্যালু বের করবে। তো x এর ভ্যালু বের করতে গেলে তোমার কি করতে হবে, y এর কোফিশিয়েন্ট সমান করতে হবে। ঠিক আছে, তুমি যেভাবে পারো x এবং y এর ভ্যালু বের করো, অথবা শুধু x এর ভ্যালু বের করার জন্য কি করতে পারো, তুমি y এর কোফিশিয়েন্ট সমান করে নাও, এখান থেকে x এর ভ্যালু বেরিয়ে আসবে। তো y এর কোফিশিয়েন্ট যদি সমান হয়ে যায় তখন x এর ভ্যালু বেরিয়ে আসবে। ধরো x এর ভ্যালু বেরিয়ে এলো 3,000। এবার 3,000 যদি x এর ভ্যালু বেরিয়ে আসে, বলেছে তাদের ইনকাম কি, ইনকাম কি প্রথম জনের ইনকাম হচ্ছে 8 × x, দ্যাট ইজ 8 × 3,000 24,000। আর দ্বিতীয় জনের ইনকাম কি, দ্বিতীয় জনের ইনকাম হচ্ছে 7 × x, দ্যাট ইজ 7 × 3,000 21,000। ঠিক আছে, তো তোমাদের ইনকাম বলেছে বের করার জন্য তুমি x এর ভ্যালু বের করবে, x এর ভ্যালু বের করে এই 8 × x এবং 7 × x করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ভেরি গুড। এবার নেক্সট কোয়েশ্চেন, জাস্ট ইকুয়েশন বানিয়ে দেবো, তোমরা সলভ করবে। দ্য প্রোডাক্ট অফ দ্য ডিজিটস অফ এ 2-digit নাম্বার ইজ 14 ইফ 45 ইজ অ্যাডেড টু দ্য নাম্বার দ্য ডিজিটস ইন্টারচেঞ্জ দেয়ার প্লেসেস। এবার একটা 2-digit নাম্বার আছে যার নাম্বারগুলোকে প্রোডাক্ট করলে কি আসে 45 চলে আসে। তো আমরা ধরে নেই ওই নাম্বারের ইউনিট প্লেসে আছে x, লেট দ্য digit at unit place be x and the digit at 10th place। ঠিক আছে, 10th place এটা হচ্ছে by। তাহলে নাম্বারটা দেখতে কিভাবে হবে বলো তো, therefore the number will be যার ইউনিট প্লেসে x আছে এবং 10th প্লেসে y আছে, তাই সেই নাম্বারটা দেখতে এইভাবে হয়। এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কি বলেছে, যে এই নাম্বারের যে ডিজিটগুলো আছে এগুলোকে যদি ইনটু করি এখানে 14 আসে, এবং ওই নাম্বারটার সাথে যদি 45 অ্যাড করি তখন নাম্বারের কি হয়, ডিজিটগুলো ইন্টারচেঞ্জ করে নেয়, তার মানে y এর জায়গাতে x চলে আসবে, x এর জায়গাতে y চলে যাবে। এবার এখান থেকে একটু সলভ করে নিই, 10y, এই প্লাস ওয়াইটাকে এদিকে নিয়ে আসবো, মাইনাস ওয়াই হবে, থাকবে 9y প্লাস x মাইনাস 10x মানে মাইনাস 9x ইকুয়ালস টু প্লাস 45, ওইদিকে চলে যাবে মাইনাস 45। তুমি এখান থেকে 9 কমন নিতে পারো, 9 কমন নিলে কি থাকবে y মাইনাস 1। তো তোমার -9 কমন নিয়ে নিই আমরা, -9 যদি কমন নিয়ে নেই থাকবে
এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -45। এবার এই মাইনাস ক্যান্সেল, এটা দিয়ে এটা ডিভাইড করলে 5 হবে। তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু চলে আসবে 5। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন, আর এটাকে দিয়ে দিই আমরা 1 নাম্বার ইকুয়েশন। দেখো এখানে দুটো ইকুয়েশন কিভাবে, এটা হচ্ছে x ইন্টু ওয়াই ইকুয়ালস টু 14, আর এটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5। এবার এটাকে তুমি সলভ কিভাবে করবে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আমরা 1 নাম্বার ইকুয়েশন থেকে y এর ভ্যালু বের করে নেই, y ইকুয়ালস টু ফ্রম ইকুয়েশন 1, ঠিক আছে, ফ্রম 1 y ইকুয়ালস টু কি আসবে 14/x। এই ভ্যালুটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশনের মধ্যে বসিয়ে দেব, পুটিং ইন ইকুয়েশন 2। ইকুয়েশন 2 তে যদি বসিয়ে দিই y এর জায়গাতে কি বসাবো বলো তো, 14/x ইকুয়ালস টু 5। এবার এটাকে যদি এলসিএম নেই, x হবে এলসিএম, x² মাইনাস 14 ইকুয়ালস টু 5 ইন্টু করো x² মাইনাস 14 ইকুয়ালস টু 5x। তারপর x² এই প্লাস 5x এটা এদিকে চলে আসবে মাইনাস 5x মাইনাস 14 ইকুয়ালস টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এইটাকে সলভ করে তুমি x এর দুটো ভ্যালু পাবে। কিন্তু যদি দুটো ভ্যালুর মধ্যে দুটোই যদি একটা যদি নেগেটিভ হয় তাকে তুমি নেগলেক্ট করবে, উপেক্ষা করবে, কারণ একটা নাম্বারের ডিজিট কখনো কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। নাম্বার নেগেটিভ হতে পারবে কিন্তু ডিজিট নেগেটিভ হতে পারবে না। তো এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করো, ওয়াই এর ভ্যালু বের করো, তুমি তোমার যা নাম্বার প্রয়োজন ছিল তাকে বের করে নাও, ঠিক আছে। এটা তোমরা বাড়িতে করো। নেক্সট কোয়েশ্চন, এটাই ছিল কনসেপ্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চনটা দেখি, এটা তো করে দিয়েছি বোধহয়, এটা করে দিয়েছি। তো ধন্যবাদ ক্লাসে আসার জন্য, তোমরা রেগুলার ভিডিও দেখতে থাকো, তোমাদের জন্য ভিডিওগুলো। এবং লাস্ট কোয়েশ্চনটা খুবই স্পিডে করেছি, তো যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে বলবে যে স্যার এই জায়গাটা বুঝিনি কীভাবে হলো। তো আমি চাইবো অন্য ভিডিওতে এটাকে ক্লিয়ার করার জন্য। এবং কোয়েশ্চনগুলো প্র্যাকটিস করো, তোমাদের কাছে বই আছে, বই থেকে কোয়েশ্চন নাও, কোয়েশ্চনগুলো প্র্যাকটিস করো, বিভিন্ন রিসোর্স থেকে তুমি কোয়েশ্চন পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। কনসেপ্ট এগুলো ছিল, দুটো মেথড ছিল, এলিমিনেশন মেথড, সাবস্টিটিউশন মেথড, এবং কিছু কনসেপ্ট ছিল কি ওই যে কনসিস্টেন্সি, ইনকনসিস্টেন্সি, তারপর ডিপেন্ডেন্সি। হ্যাঁ, তো এগুলোও তোমাদের মাথায় রাখতে হবে কিভাবে এগুলোকে ইউজ করতে হয়, এগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা বাড়িতে বই খুলে অঙ্ক করতে থাকো। ধন্যবাদ ক্লাসে আসার জন্য এবং বেস্ট অফ লাক ফর দ্য ফিউচার।